গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা গল্প রায়দিঘির হাতছানি। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি শুভজিৎ কর। তাহলে শোনা যাক। আমি আমার পিসে মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ওইখানকার পার্বত্য গ্রামটির শোভা উপভোগ করতে পারবো ভেবে, কিন্তু সেখানে গিয়ে যে আমাদের এত বিপদের সম্মুখীন হতে হবে সেটা কল্পনাও করতে পারিনি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, ভয় কি শুধুমাত্র মানুষের মনের মধ্যেই দানা বেঁধে থাকে? আমরা কি শুধুমাত্র মনের মধ্যে ভয়কে বাসা বেঁধে থাকতে দেখলেই ভয় পাই? তা তো নয়, আমরা তো এর বাইরেও অনেক ক্ষেত্রেই ভয় পেয়ে থাকি। বিশেষ করে চোখে দেখা কোনো বিষয়কে কেন্দ্র করে আমাদের ভয়টা যেন প্রবল মাত্রায় দানা বাঁধতে থাকে। আমিও সেই রকমই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। এই ঘটনার সূত্রপাত একটি গ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। গ্রামটির সম্পর্কে আমি কানাঘুষো শুনেছিলাম। ইংরেজ উপনিবেশের আওতায় থাকায় ওই অঞ্চলটিকে কেন্দ্র করে হাজারো রকমের কাহিনী আছে। সবগুলোই যে গল্প কথা ছিল এমনটা নয়। অনেকেই নানা অপ্রাকৃতিক ঘটনা চাক্ষুষ দেখতেও পেয়েছিলেন। তথাপি সেই সময় ওই অঞ্চলটিতে আধুনিকতার রেশমাত্র না থাকায় সেখানকার মানুষের মন কুসংস্কারাচ্ছন্ন ছিল। ইংরেজদের অত্যাচারকে দমন করতে না পেরে অনেকেই নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই অবর্ণনীয় কিছু হত্যার রহস্য খুঁজে বার করবার বিষয়টি আরও অনেক বেশি রকমের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সকল নানা কারণেই মানুষজন রায়দিঘির ওই পার্বত্য অঞ্চলে যাওয়ার ইচ্ছেটাকেই দমন করে দিয়েছিল। পর্বত বেষ্টিত হওয়ার কারণে সেখানে গ্রাম্য পরিমণ্ডলের পাশাপাশি সামান্য আবাদিও গড়ে উঠেছিল। তবে সন্ধ্যের পরে ওই মুখ কেউ আর হতো না। আমার পিসে মশাইয়ের বাড়িটা ওই কয়েকটি আবাদির মধ্যেই ছিল একটি। ছোটবেলা থেকেই রায়দিঘি সম্পর্কে ঠাকুমার মুখে অনেক কথাই শুনেছিলাম, কিন্তু নিজের চোখে কিছুই দেখিনি। ভাবলেই মনটা বিমর্ষ হয়ে যেত। পিসে মশাই গ্রামের ঢালু জমিতেই চাষবাস করতেন। সেটির দ্বারাই যেটুকু টাকা পয়সা অর্জিত হতো তা দিয়েই তিনি তার সংসার খরচ টানতেন। এছাড়াও গ্রামের গরিব বাচ্চাদেরকে পড়াতেন, কখনো বিনা পয়সায়, আবার কখনো অতি সামান্য কিছু টাকার বিনিময়। সংসার খরচ ও নিজের দুটো ছেলে মেয়েকে মানুষ করার জন্যে, তাদেরকে বড় করার জন্যে যেটুকু প্রয়োজন সেই দিয়েই তিনি সবটুকু সমস্যার সমাধান করতেন। আমি সেবার শীতে রায়দিঘিতে যাওয়ার জন্য মনস্থির করে ফেলেছিলাম। এমনিতেই পার্বত্য এলাকা, তারপরে আবার প্রচণ্ড ঠান্ডা। তবুও আমি সেসবের তোয়াক্কা না করেই রায়দিঘির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। পিসে মশাইয়ের বড় ছেলে মানে আমার পিস্তুত দাদা রনির সাথে আমার সুসম্পর্ক ছিল। দাদা ও ভাইয়ের সম্পর্কের পাশাপাশি আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। তাই ভেবেছিলাম রনিদার কাছ থেকেই আমি গোটা বিষয়টা জানব। জানতাম এই কথাগুলি পিসে মশাইয়ের কানে গেলে তিনি একেবারে দক্ষ যোগ্য বাঁধিয়ে দেবেন। তবে সবটাই লুকিয়ে সন্তর্পণে করব ভেবেছিলাম। যদি আশানুরূপ ফল পেয়ে যাওয়া যায় তাহলে ক্ষতি কি? প্রথমে কলকাতা থেকে সিমলা,
তারপর সেখান থেকে টয় ট্রেনে করে রায়দিঘি। ট্রেন যখন গিয়ে থামল তখন সন্ধে হয়ে গিয়েছিল। সেই অবস্থায় গ্রামের দিকে এগোনোর বিষয়টি অনেকটাই সঙ্গীন হয়ে গিয়েছিল। তবুও পৌঁছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা অর্থহীন দেখায় বলেই আমি তল্পিতল্পা নিয়ে গ্রামের দিকে এগোনোর সিদ্ধান্ত নিয়ে ফেললাম। প্রথম দিকটা পায়ে হেঁটেই যেতে হলো, কিন্তু এর পরে দেখলাম একটা ছোট্ট গাড়ি পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছে। সেখানে মোটর চালিত গাড়ির সন্ধান মিলবে, তাও আবার ওই সময়, সেটা আন্দাজ করতে পারছিলাম না। গাড়িটা ঠিক আমাদের কলকাতা শহরের মতন ছিল না। মাথাটা ভালোভাবে ত্রিপলের সাহায্যে ঢাকা ছিল, সামনে ছিল দুটি হ্যান্ডেল, আর পিছনে 2 জন বসার মতো জায়গা। সামনে ড্রাইভারের সিট। মোটর চালিত ভ্যান বললেও ভুল বলা হবে না। তবুও কোনো রকমে সেটিকে সঙ্গী বানিয়েই এগিয়ে যাব এই সিদ্ধান্তই নিলাম। আমি গাড়িটির সামনে গিয়ে দেখলাম আলো জ্বলছে না। একটি লোক পিছনের দিকে আপাদমস্তক মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন। একটা বড় পাহাড়ি গাছের কোলে গাড়িটি ওইভাবে দাঁড়িয়েছিল। পাহাড়ে তো প্রায়ই ধস নামে, কোনোভাবে যদি ওই গাড়িটি সেখান থেকে খাদে পড়ে যায় তাহলে লোকটির ভাবলীলা সাঙ্গ হয়ে যাবে, এটা ভেবেই আমি চমকে উঠলাম। কিন্তু ভাবলীলা সাঙ্গ হওয়ার কোনো সুযোগ ছিল না। লোকটি যে ওইভাবে বসে থাকতে অভ্যস্ত সেটি ওনার বাচনভঙ্গির মধ্যে দিয়েই স্পষ্ট আন্দাজ করতে পেরেছিলাম। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ও দাদা, আপনার সাথেই কথা বলছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বেশ কয়েকবার ডেকে কোনো সাড়া শব্দ পেলাম না। পুনরায় লোকটিকে ডাকতে যাব, এমন সময় দেখলাম লোকটি আমার দিকে তাকালেন। ওই মোটা কম্বলের মধ্যে দিয়ে তিনি যেভাবে মুখ বাড়ালেন, দেখা মাত্রই একটু থতমত খেয়ে গিয়েছিলাম। আমি লোকটিকে পুনরায় কিছু কথা জিজ্ঞাসা করতে যাব, এমন সময় লোকটি আমাকে হাত দেখিয়ে বললেন, কোথায় যাবেন? এই সময় ওই পথে যাওয়া খুবই ঝুঁকির ব্যাপার। না না না, তাছাড়া আমি মালবাহী গাড়ি, আমি লোকজনকে নিয়ে চলাচল করি না, সেই পারমিটও নেই। পাহাড়ি রাস্তায় এমন হুটহাট করে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলা যায় না, বুঝলেন তো? আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। দাদা, এভাবে বলবেন না। দরকার পড়লে আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব, আপনি না হয় সেই টাকাতেই নিয়ে চলুন, তাতে কোনো অসুবিধে নেই। তবে আমাকে যে এখন সেই দিকে যেতেই হবে, না হলে সমস্যা আরও বাড়বে বই কমবে না। আর তাছাড়া এই সন্ধ্যের সময় আমি এখন গাড়ি বা কোথায় পাবো বলুন? পাহাড়ি পথ দেখতেই পাচ্ছেন, এক ফোঁটা কোথাও আলো নেই। এই অবস্থায় এই সকল মালপত্র সঙ্গে নিয়ে চলতে পারাটাও তো খুব অসুবিধাজনক। তাহলে এবারে আপনিই ভাবুন, এখন কিভাবে আমি পথ চলব? এটা বুঝেও যদি একটু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয়। লোকটি দেখলাম চাদর খুলে মুখটা বার করলেন। এতক্ষণ তো মনে হচ্ছিল আমি যেন কোনো ভূতের সাথে সাক্ষাৎ করেছি, তার সাথেই কথা বলছি। লোকটি আমার অবস্থা দেখে সামান্য একটু দয়ার ভঙ্গিতেই বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আর অত কাকুতি মিনতি করতে হবে না, আপনি উঠে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সেদিন সাপে বর হয়েছিল। আমি লোকটির গাড়িতে উঠে বসে পড়লাম। পাহাড়ি রাস্তা ধরেই চলতে শুরু করলো। আশেপাশের পরিবেশটা কেমন যেন থমথমে, মনে হচ্ছিল এই বুঝি জঙ্গলের আড়াল থেকে একটা ভয়ঙ্কর নেকড়ের শব্দ আমার কানে ভেসে আসবে। মৃতদের শহরের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছিল। ওই সকল মৃতদের স্মৃতির ভিড়ে কেবল নিজেকেই একা জীবিত বলে মনে হচ্ছিল। আমি লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আমরা কি ওই রায়দিঘির রাস্তা ধরে যাব নাকি? লোকটি আমার মুখে ওই কথাটি শোনবার সাথে সাথেই গাড়িটিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। এরপরে পিছন ফিরে আমার মুখের দিকে তাকালেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আরে আপনার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? ভয় ডর নেই নাকি? এই ভর সন্ধেবেলায় রায়দিঘির নাম মুখে আনেন কোন সাহসে? সত্যি বাপু, সত্যি আপনার সাহসের বলিহারি যাই। জানেন না, আরে জানেন না, এখানকার সন্ধ্যের পরে আর কেউ ওই জায়গাটার নাম মুখে আনে না। কেন? সেখানে কি এমন ঘটেছিল?
শুনেছিলাম ওই জায়গাটা নাকি ইংরেজদের সময়কার, সেখানে নাকি ইংরেজ আধিপত্য গড়ে উঠেছিল, ওই যাকে ঐতিহাসিক কথায় উপনিবেশ বলে আর কি। কিন্তু সে তো প্রায় 100-150 বছর আগের ঘটনা। তারপরও কি এখানে এখনও সেই অঞ্চলটির ত্রাস একইভাবে বিদ্যমান? হ্যাঁ, তা কোথায় থাকা হয় কিছুই জানেন না দেখছি। শুনুন, ইংরেজ আমলে ছিল এক কথা, পরবর্তীতে আরো বৃদ্ধি পেয়েছে। ইংরেজরা তো কেবল সাধারণ মানুষের উপর সামান্য আক্রমণ করেছিল, তাদেরকে মেরে ফেলেছিল। তবে আপনি কি ভাবলেন ওইখানে এই বিষয়টা ধামাচাপা পড়ে গিয়েছে? না 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 না, তা একেবারেই নয়। যারা ওই অঞ্চলটি থেকে বেরোতে পারেননি তারা না খেতে পেয়ে মারা গিয়েছিলেন। আমি এখানকার লোকেদের থেকে যা জানতে পেরেছি আপনাকে তেমনটাই বললাম। তবে শোনা যায় এইখানকার একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। আমি এর থেকে বেশি কিছু জানি না। সন্ধ্যের পরে ওই রাস্তা ধরে আমরা কেউ আর পারাপার হই না। আপনাকে আমি জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাব। আসলে এই রাস্তা দিয়ে গেলে পুলিশের খপ্পরে পড়তে পারি। যেহেতু আমার কাছে গাড়ির পারমিট নেই, তাই মাঝপথে যদি আমাকে কেউ ধরে তখন বিপদে পড়ে যাব। যদিও এখন এখানে পুলিশের আনাগোনা নেই, কিন্তু বলা তো যায় না, যেখানেই বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আর জঙ্গলের রাস্তার ওই প্রান্তে রয়েছে রায়দিঘি। তবে সেদিকে না যাওয়াই শ্রেয়। শুনেছি যারা সেখানে এইসব বিষয়ের সত্যতা প্রমাণের জন্য গিয়েছেন তারা কেউই আর ফিরে আসেননি। তাই জঙ্গলের রাস্তা ধরে সোজা গ্রামের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো হবে। আমি ওনার কাছ থেকে যেটুকু যা জানতে পেরেছিলাম তা শোনা মাত্রই আমার শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ওই স্থানের এমন কিছু ইতিহাসও রয়েছে যেটি আমার জানার বাইরে। এই অভিজ্ঞতা সঞ্চয় করবার সাথে সাথেই মনের মধ্যে থাকা ভয়টা আরও নতুনভাবে জাঁকিয়ে বসেছিল। আমরা জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে লাগলাম। গাড়ি ঘোড়া চলবার জন্য মূলত মসৃণ পথের প্রয়োজন পড়ে, কিন্তু পাহাড়ি এলাকায় তেমন পথের সন্ধান আর কোথায় বা মিলবে। ঘন কুয়াশা সামনের পথটিকে একেবারে আবৃত করে রেখেছিল। ওই পথ পেরিয়ে সামনের দিকে এগোনো যে কতখানি ঝুঁকিপূর্ণ সেটি চলার মধ্যে দিয়েই অনুধাবন করতে পারছিলাম। চালককে জিজ্ঞাসা করায় উনি বললেন, জঙ্গলের ভেতরে অনেক রকমের হিংস্র জীবজন্তু থাকে, তাই রাতের বেলা এই অঞ্চল দিয়ে যাতায়াতের সময় আওয়াজ করা একেবারেই নিষিদ্ধ। সেই কারণেই সন্তর্পণে এই পথ ধরে এগোতে হচ্ছে। যদি কোনো সময় কোনো ভয়ঙ্কর জন্তুর সম্মুখীন হই তাহলে আর বেঁচে ফিরতে হবে না। উনি পুনরায় গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। আমি মনে মনে ভাবলাম, একই তো এদিকে ভূতের ভয়, তারপরে আবার জন্তু জানোয়ারের ভয়, দুদিকেই তো ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করে রয়েছে। যারই কবলে পড়ি না কেন বেঁচে ফেরার কোনো উপায় নেই। এই বিষয়টি বোঝা মাত্রই আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। তারপরে গাড়িটি একটা জায়গায় এসে থামলে আমি চালককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি এমন মাঝপথে গাড়িটা দাঁড় করিয়ে দিলেন কেন? আর ওই দূরে ছোট ছোট আলো দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো কিসের? আমি কিন্তু এখানকার রাস্তাঘাট সম্পর্কে কিছুই জানি না। তবুও আপনি যে এমন অবস্থায় আমাকে এখানে নিয়ে এসে ফেলেছেন সেটার কারণও বুঝে উঠতে পারছি না। যদি একটু খোলসা করে বলেন। ওই সময় ঠান্ডার প্রকোপটা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল যেন তা আমাদের হাড় ভেদ করে শরীরের ভেতরে প্রবেশ করছে। হাড় মজ্জা একেবারে শক্ত হয়ে গিয়েছিল। লোকটি নিজের সারা শরীরে ভালোভাবে একটা মোটা কম্বল জড়িয়ে নিয়েছিলেন। তবে ওই অঞ্চলের শীতলতা সম্পর্কে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। সামান্য একটা সোয়েটার কিংবা জ্যাকেটে কি আর অমন মারাত্মক ঠান্ডা মানে? তবুও কোনো রকমে মাথায় চাপাচুপি দিয়ে ঠান্ডার প্রভাবটিকে কমিয়ে রাখবার চেষ্টা করছিলাম। আমি পুনরায় লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় তিনি আমাকে বললেন, না না,
ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আমি এই সীমানার বাইরে আর বেরোতে পারবো না, কারণ এই সীমানার বাইরে যাওয়া নিষিদ্ধ। মালবাহী গাড়ি হওয়ার দরুন আমাকে আপনাকে এইখানে ছেড়ে দিতে হবে। আশা করি আপনি আমার অবস্থার কথা বুঝবেন। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। ওই যে দূরে ছোট ছোট আলোগুলিকে দেখছেন, ওগুলি হচ্ছে গ্রামের সীমানা। ওই সীমানা বরাবর এগিয়ে যান, দেখবেন গ্রামটিকে খুঁজে পেয়ে গেছেন। তাহলে আর কোনো দুশ্চিন্তার জায়গা থাকবে না। আমি লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, সে তো নয় বুঝলাম, আপনি আমাকে গ্রামের সীমানায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন ঠিকই, তবে গ্রামের এতগুলো বাড়ির মধ্যে কোনটি আমার পিসে মশাইয়ের সেটা আমি কিভাবে বুঝব? আমি সেই কোন ছোটোবেলায় একবার বাবা মায়ের সাথে এখানে এসেছিলাম, আর এই এত বছর বাদে আবার আসছি। প্রায় ধরে নিন ওই 19 বছর বাদে এখানে পা রেখেছি। এখন তো এই জায়গার অনেক কিছুই বদলে গিয়েছে। কয়েক মাসের মধ্যেই কত কিছু বদলে যায়, আর সেখানে কয়েক বছর বাদে এসেছি। অনেক কিছুই বদলে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমি খুব একটা দুশ্চিন্তা করছি না, তার কারণ আমার পিসে মশাইকে গ্রামের অনেকেই চেনেন। তাকে গ্রামের মাথা বলেই সকলে মনে করেন। কিন্তু এই অবস্থায় আমি কাকে গিয়েই বা জিজ্ঞাসা করব? যার কড়া নাড়তে যাব তার বাড়ির দরজাই বন্ধ দেখব, কারণ যখন আপনার গাড়িতে উঠেছিলাম সেই জায়গায় এত ঠান্ডা লাগছিল না, কিন্তু গ্রামের সীমানায় এসে পৌঁছে দেখছি এখানে ঠান্ডার প্রকোপটা অত্যাধিক বেশি। কাজেই সকলেই এখন গৃহবন্দী হয়েই থাকবেন, এটাই স্বাভাবিক। সে আপনার ব্যাপার বাবু। আমি একে এতটা রাস্তা আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি, সেটাই কি যথেষ্ট নয়? তারপরে আপনি আবার আমার সাথে বচসা করে চলেছেন। আরে আপনি কিভাবে আপনার গন্তব্য খুঁজে পাবেন সেটা তো আপনাকেই দেখতে হবে। আমি আপনাকে এর থেকে বেশি সাহায্য করতে পারবো না। দয়া করে এখন আমার ভাড়াটা মিটিয়ে দিন তো, আমি তাহলে একটু ফিরে যেতে পারি। বুঝতেই তো পারছেন, একে এই ঘন অন্ধকার, তারপরে এই ঘন অন্ধকারের মধ্যে দিয়েই আমাকে আবার জঙ্গলের পথ পেরিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। আপনি পিছনে ছিলেন বলে তাও একা মনে হচ্ছিল না, কিন্তু এখন তো মনে হবে যে আমি ভূতেদের রাজত্বে প্রবেশ করেছি। আরে এই গোটা এলাকাটার সম্পর্কে একটা বদনাম জড়িয়ে রয়েছে। কখন যে কোন বিপদ এসে পড়ে কে বলতে পারে বলুন তো? আমি লোকটিকে তাড়াতাড়ি তার ভাড়াটা মিটিয়ে দিলাম। দেখলাম লোকটি ওই পাহাড়ি রাস্তা ধরে পুনরায় জঙ্গলের দিকে বেঁকে গেলেন। আমিও তল্পিতল্পা নিয়ে গ্রামের দিকে অগ্রসর হলাম। গ্রামের সীমান্তে পৌঁছে দেখলাম বেশ কয়েকটি বাড়িতে টিমটিম করে আলো জ্বলে রয়েছে। আমি সেদিকে পা এগোতেই মনে হলো যেন পার্বত্য এলাকার ওই হিম শীতল হাওয়া ফিস ফিস করে আমার কানে কিছু একটা বলে দিয়ে গেল। পার্বত্য গ্রামে আসবার অনুভূতি এর পূর্বে কোনো দিনই অর্জন করতে পারিনি, তবে সেবারে নিজের চোখে দেখে এক নৈসর্গিক শোভা অনুভব করেছিলাম বৈকি। গ্রামটির নিস্তব্ধতার মধ্যেও এক অসাধারণ শোভা লক্ষ্য করেছিলাম। তবে সকালবেলায় সেই সকল শোভা উপভোগ করবার চিন্তা মনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা দূর এগোনোর পরেই একটা বাড়ি নজরে পড়ল। সৌভাগ্যবশত দেখলাম একটি লোক বাড়ির বাইরে বসে রয়েছেন। তার হাতে রয়েছে একখানি হ্যারিকেন। তিনি ওই হ্যারিকেনের আলোয় উপুড় হয়ে ঝুঁকে কিছু একটা দেখবার চেষ্টা করছিলেন। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, দাদা, দাদা, আমার কথা শুনতে পাচ্ছেন? বলছি আমি না আসলে অনেক দূর দেশ থেকে আসছি, কলকাতা থেকে আসছি। এখানে আসতে একটু সন্ধে হয়ে গিয়েছে, তাই আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। লোকটি আমার দিকে ফিরলেন। ওনাকে দেখে স্বাভাবিক বলেই মনে হয়েছিল। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, ও, আপনি শহর থেকে আসছেন? এত ঠান্ডার মধ্যে এই পার্বত্য জায়গায় কি কোনো বিশেষ কাজে এসেছেন? আমি সাথে সাথে লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আসলে আমি আমার পিসে মশাইয়ের বাড়িতে ঘুরতে এসেছি। এই গ্রামেই ওনার বাড়ি। সেই কোন ছোটোবেলায় একবার এই গ্রামে ঘুরতে এসেছিলাম, আর এই আজ আসছি। তখন অনেক ছোট ছিলাম, তাই এই জায়গাটির সম্পর্কে কোনো কিছুই সেভাবে মনে নেই।
কিন্তু পরবর্তী সময়ে এই জায়গায় ঘুরতে আসবো বলে অনেক কিছুই তথ্য সংগ্রহ করে তবেই এখানে পা রেখেছি। তবে এতকাল পরে এসেছি তো, তাই পিসেমশাইয়ের বাড়িটা ঠিকভাবে চিহ্নিত করতে পারছি না। কোথায় যে ওনার বাড়িটা ছিল। লোকটি আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তা বেশ তো, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি যখন জানেন আপনার পিসে মশাই এইখানেই থাকেন, তখন এত দুশ্চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনার পিসে মশাইয়ের নাম কি, সেটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটা জানবো না কেন। ওনার নাম নির্মল মল্লিক। আমার মুখে ওই নামটি শোনা মাত্রই লোকটির চোখের ভাষা পরিবর্তিত হয়ে গেল। যে লোকটি এতক্ষণ আমার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন, তিনি সহসা আনন্দিত হয়ে আমার দিকে এগিয়ে এলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, ও হো, তুমি নির্মলের আত্মীয়? বাবা বাবা, শুনে খুবই ভালো লাগলো। নির্মল এখন আর সাধারণ মানুষ নেই, সে তো এই গ্রামের পঞ্চায়েত প্রধানে পরিণত হয়েছে। এখন তাকে আমরা এই গ্রামের মাথা বলেই চিনি। তার সাথে সলাপ পরামর্শ না করে আমরা কেউই কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। তার মুখে কলকাতায় তার আত্মীয়দের কথা খুবই শুনতাম, তবে কলকাতা থেকে কেউ এই গ্রামে কখনো পা রাখেনি। তোমাকে দেখে সত্যি সত্যি অবাক হচ্ছি। এমন ঠান্ডার মধ্যে অবশ্য না এলেই পারতে। কলকাতা শহরের আবহাওয়া আর এই গ্রামের পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখানে থাকতে পারা খুবই কঠিন। এই প্রবল ঠান্ডার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার কাজ এতটা সহজ নয়। আমরা এখানকার বাসিন্দা বলে এই ঠান্ডা গায়ে মেখে বেঁচে থাকতে পারছি। তবে তুমি কতটা পারবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকে রাতটা না হয় তুমি আমার বাসাতেই কাটাও। কালকে সকাল সকাল আমি তোমাকে নির্মলের বাড়িতে নিয়ে যাব। এত রাতে আমি আর বেরোলুম না। এমনিতেই আমার বয়স হয়ে গিয়েছে তো, তারপরে আবার এই প্রবল ঠান্ডা। এখান থেকে নির্মলের বাড়িতে যেতে 5-10 মিনিট সময় লাগবে। তুমি চাইলে আমি তোমাকে রাস্তা বলে দিতে পারি, তবে এত রাতে এই অন্ধকারের মধ্যে তুমি হয়তো বাড়িটা খুঁজে পাবে না। এই কারণেই আমি তোমাকে নিজের বাসায় থাকতে বললাম। চিন্তা করো না, আমিও পঞ্চায়েতেরই সদস্য, তাই তোমাকে আমি কোনোভাবেই বিপদে ফেলবো না। নির্দিষ্ট স্থানে পৌঁছে দেব। লোকটির এই আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছিল। আমি সেদিন রাতটা লোকটির বাসাতেই কাটিয়েছিলাম। পরে জানতে পেরেছিলাম লোকটির নাম হলধর। সেদিন রাত্রিটা তার বাড়িতে বেশ স্বচ্ছন্দেই কেটে গিয়েছিল। পরের দিন সকাল হলে আমি হাত মুখ ধুয়ে নিলাম। এরপরে ওই লোকটি আমাকে সামান্য কিছু খেতে দিলেন। ওখানকার মানুষজন ফলাহার করতেই বেশি পছন্দ করেন। ভাত রুটির প্রচলনটা কম আছে বললেই চলে। তবে দিনে একবার তারা ভারী কিছু খাবার অবশ্যই গ্রহণ করেন। তাদের মধ্যে ভাত রুটি তো থাকবেই। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে হলধর বাবুর সাথে পিসেমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। 5-7 মিনিটের পথ অতিক্রম করেই পিসেমশাইয়ের বাড়িতে এসে পৌঁছালাম। উনি আমাকে দেখে প্রথম দফায় চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পেরেছিলেন। আমি সঙ্গে করে আমার ছোটবেলার বেশ কিছু স্মৃতি নিয়ে এসেছিলাম। তার মধ্যে ছিল কয়েকটি ছবি। সেগুলি তাকে দেখাতেই তিনি আমাকে বুকে টেনে নিলেন। সেই দিনটা খুব শান্তিপূর্ণভাবে পিসেমশাইয়ের বাসায় কাটিয়ে দিয়েছিলাম। পিসেমশাইয়ের 2 ছেলে মেয়ে ছিল। একজনের নাম রনি আর একজনের নাম বকুল। তবে বকুল বয়সে আমাদের থেকে অনেকটাই ছোট ছিল, তাই তার সাথে এইসব ভূত প্রেতের বিষয় নিয়ে আলোচনা করাটা ঠিক বলে মনে হয়নি। রনির সাথেই আমি বেশিরভাগ আলোচনা করতাম। বেশ কিছুদিন পিসেমশাইয়ের বাসায় স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কাটিয়ে দেওয়ার পর মনে হলো আশেপাশের দিকটা একটু ঘুরে দেখলে মন্দ হয় না। একই তো পার্বত্য এলাকা,
তারপরে আবার বিস্তীর্ণ নৈসর্গিক সৌন্দর্য, সেগুলিকে উপভোগ করতে বেশ ভালো লাগতো। সেই কারণেই আমি আশপাশটা ঘুরে দেখবার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন সময় হঠাৎ গ্রামের একটি মেয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে আমাকে জঙ্গলের দিকে যেতে দেখেই পিছন থেকে ধাওয়া করে এসে বলল, এই যে শহরের বাবু, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি আপনাকে তো এর আগে এই তল্লাটে কোনোদিনও দেখিনি। তা আপনি ওইদিকে কোথায় চললেন? জানেন না ওইদিকে যাওয়া একেবারে নিষিদ্ধ। ওইদিকে যারা গেছে তারা আর কোনোদিনও ফিরে আসতে পারেনি। মৃত্যুর সঙ্গে খেলা করা বোধ হয় আপনাদের পেশা, তাই না? তাই আপনারা সহজেই ওই পথে এগিয়ে যেতে পারেন। ওই জায়গাটার নাম রায়দিঘি। ওই জায়গাটা সম্পর্কে আমরা যত জানি সবটাই কিন্তু খুবই কম, এটা মনে রাখবেন। এত সহজে ওই জায়গা সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে খুব ভুল করবেন। একা একা ওই পথে একেবারে যাবেন না, সমস্যা আরো বাড়বে বই কমবে না। তাই যেটা বললাম সেটা মাথায় রাখার চেষ্টা করুন। ওই পথে এগোতে হবে না আপনাকে। তার চেয়ে বরং আপনি বাড়ি ফিরে যান। আর যদি যেতেই হয় তাহলে কাউকে সঙ্গে নিয়ে তবেই যান। গ্রামের কাউকে সঙ্গে নিয়ে যান। এমন কাউকে সঙ্গে নেবেন যিনি ওই পথ চেনেন। না হলে কিন্তু উভয়েরই বিপদ। মেয়েটির মুখে এই কথাগুলো শুনে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে সেই দিন আর ওই পথে যাওয়ার সাহস দেখাইনি। মনের মধ্যে ওই জায়গাটির সম্পর্কে কৌতূহল ক্রমাগতভাবে বেড়েই চলেছিল। এই বিষয়টি উত্থাপন না করে পারলাম না। রনিকে বললাম, রায়দিঘিতে কি এমন আছে রে? ওখানকার সম্পর্কে কোনো কথা উঠলেই দেখি মানুষের একেবারে পিলে চমকে যায়। একবার গিয়ে দেখে আসলে কেমন হয়? রনি বলল, বাবা আমাকেও সেই জায়গাটির বিষয়ে কোনোদিনও সেভাবে কিছু জানায়নি। তবে আমিও শুনেছি ওই জায়গাটা নাকি ভুতুড়ে। কিন্তু বাবাকে জানিয়ে গেলে কোনোদিনও আমাদেরকে সেখানে যেতে দেবে না। কালকে আবার অমাবস্যা, ওই সময় সেখানে গেলে তো মারাত্মক বিপদের মুখে পড়ব। কোথা থেকে কোন সংকট এসে পড়বে কেউ বলতে পারে নাকি? তবে দেখছি, দাঁড়া, আমারও ওই জায়গাটায় যাওয়ার খুব ইচ্ছে। সেই ছোট থেকেই সেখানে যেতে মন চাইতো, কিন্তু কোনোদিনও সেখানে পৌঁছতে পারিনি। আমার একটা বন্ধু আছে, তাকে সঙ্গে করে নিয়ে গেলে কেমন হয়? তাকে আমি চিনি, ওর নাম বিমল। বিমল শুনেছি ওই জায়গাটা সম্বন্ধে অনেক কিছুই জানে। ওর আবার একটা মোটর সাইকেলও আছে। শহর থেকে কোনো আত্মীয় ওকে পাঠিয়েছে। সেই মোটর সাইকেলে করে গেলে ভালোই হবে। একসাথে তিনজনে বসে চলে যেতে পারবো। কি বলিস? মন্দ হবে না কিন্তু। আমি রনিকে বললাম, তাহলে ওই কথাই রইল। কালকে অমাবস্যার রাতেই আমি, তুই আর বিমল ওই রায়দিঘির দিকেই যাব। শুনেছি জায়গাটা পুরোটাই জঙ্গল। গোটা জঙ্গল ঘুরে দেখবার একেবারেই ইচ্ছা নেই। একটু রাত করেই না হয় বেরোবো, কি বলিস? ওই ধর রাত 10:30টার দিকে একটু রাত করে বেরোলে আর কিছুই না, ভালোই লাগবে। ওই দিকটায় যাওয়ার একটা আলাদা মজা আছে। সেটা রাত যত গভীর হবে ততই ভালো লাগবে। কাজেই ওই কথাই রইল। আমরা তাহলে এগিয়ে যাব, কোনো চিন্তা করিস না। আর শোন, মনে রাখিস এই বিষয়টা সম্পর্কে যেন পরিবারের কেউ কোনোভাবে জানতে না পারে, তাহলে কিন্তু আমাদের যাওয়া একেবারে মাথায় উঠবে। রনি সেদিন ঘাড় নেড়ে আমাকে সায় দিয়েছিল। আমিও বেশ নিশ্চিন্ত হয়ে সেদিন রাতটা কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন আশেপাশের দৃশ্য দেখবার নাম করে আমি আর রনি বেরিয়ে পড়লাম। মেয়ে হলে হয়তো আমাদের সঙ্গে কাউকে পাঠানো হতো, তবে ছেলে বলেই হয়তো আমাদেরকে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হলো না। আমরা দিব্যি ওই পথ ধরে এগিয়ে গেলাম।
আশেপাশটা ঘুরে দেখবার পরে মনে হলো রাত হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ঘড়িতে 10:30 বাজে। গ্রামের সীমান্তে দাঁড়িয়ে বিমলের আসবার অপেক্ষা করতে লাগলাম। বিমল পাহাড়ি রাস্তা পেরিয়ে আস্তে আস্তে 11টা বাজিয়ে দিল। ওইখানে পৌঁছতে এতটা দেরি করে দেবে সে, এটা ভাবতেও পারিনি। আমরা তার বাইকে উঠে বসে পড়লাম। এরপরে শোঁ শোঁ করে বেশ গতিতে মোটর বাইক এগিয়ে যেতে লাগলো। তবে জঙ্গলের নিয়মের কারণে বাইকে সাইলেন্সার লাগানো ছিল, এই কারণে একেবারেই আওয়াজ হচ্ছিল না। সময় মতোই আমরা সেখানে পৌঁছে গেলাম। ওই জায়গাটায় পৌঁছেই শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। আশেপাশে কোথাও কাউকে নজরে পড়ল না, কেবল ঘুটঘুটে অন্ধকার। 1 পা দূরত্বে দাঁড়িয়ে থাকা লোকটিকেও স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছিল না। আমি রনিকে 2 হাত দূর থেকেও নজর করতে পারছিলাম না। বিমল আমাদের সামনে এসে দাঁড়ালো। এরপরে বলল, শোন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই ফাঁকা জায়গাটায় বাইকটাকে দাঁড় করিয়ে রাখছি। এরপরে বেশি দূর যাব না, জঙ্গলের ওই সীমান্ত পর্যন্ত গিয়েই আবার ফিরে আসব। আমি এখানে চিহ্ন করে দিয়ে গেলাম। আর শোন, আমরা 3 জন একসাথেই থাকব, ফলে হারানোর আর কোনো সম্ভাবনা থাকবে না, বুঝলি? নে এবার চল দেখি। বিমল ওর বাইকটাকে ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে গেল। এরপরে আমরা জঙ্গলের সামান্য কিছুটা ভেতরে ঢুকতেই দেখলাম হঠাৎ মেঘের গর্জন শুরু হয়েছে। কোথা থেকে যে প্রকৃতি এভাবে নিজের রোষানলের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে ফেলল তা আন্দাজ করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই জঙ্গলের পরিবেশটা একেবারেই বদলে গেল। এমন সময় হঠাৎ নজরে পড়ল একটি কুটির। সেদিকে তাকাতেই একটু ঘাবড়ে গেলাম। এত ঘন জঙ্গলের মধ্যে কুটির এলো কোথা থেকে? সেদিকে পা বাড়াতেও ভয় করছিল। বিষয়টা সকলেরই নজরে পড়ল। এমন সময় রনি আমাদেরকে উদ্দেশ্য করে বলল, আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই। আমি শুনেছিলাম এই জায়গাটা নাকি আগে একটা গ্রাম ছিল, যদিও সেটা ইংরেজ আমলের ব্যাপার। সেই সবের মধ্যে থেকেই কেউ হয়তো রয়ে গিয়েছে। আগে যেখানে বসতি ছিল সেখানে কেউ না কেউ তো থাকতেই পারে। সকলে কি আর এখান থেকে উঠে যাবে? এমনটা কি সম্ভব নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। তবে চল না, ওই কুটিরেই আজকের রাতটা কাটিয়ে দিই। ওই লোকটির কাছ থেকেই না হয় এখানকার কাহিনীর কথা জানবো। আমরা রনির কথায় কেউই রাজি হলাম না। ওই ভয়ঙ্কর জায়গাটির সম্পর্কে আলাদা করে জানবার কোনো ইচ্ছেই কাজ করছিল না। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, শোন, বড় জোর ওই লোকটির কাছ থেকে চেয়ে আমরা কিছুটা জল খেতে পারি, সেটাই উচিত হবে। এখানে যা পরিবেশ, তারপরে যেভাবে মেঘের গর্জন শুরু হয়েছে, মনে হয় না বেঁচে ফিরতে পারবো। তার চেয়ে যদি উনি ওনার কুটিরে কিছু সময়ের জন্যে আমাদেরকে জিরিয়ে নিতে দেন, সেটাই অনেক উপকারে লাগবে। তাই বলছি, ওইদিকে চল, ওনাদের সাথে যোগাযোগ করি। আমি, রনি ও বিমল সেদিকে এগোতে লাগলাম। পা টিপে টিপে এগিয়ে চললাম। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল ওই স্থানে আমরা ছাড়াও আরও কেউ রয়েছে। তার উপস্থিতি যেন স্পষ্ট টের পাচ্ছিলাম। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল সে আমাদেরকে পিছু করছে। ওই হাওয়ার মধ্যে দিয়েও একটা গুমোট কণ্ঠস্বর আমাদের কান স্পর্শ করে আবারও কোথাও গায়েব হয়ে যাচ্ছিল। আমি সবটাই আন্দাজ করতে পারছিলাম, তবুও দাঁতে দাঁত চেপে কোনো রকমে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম। এভাবেই কুটিরের সামনে এসে পৌঁছালাম। তারপরে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভিতরে কেউ আছেন? শুনছেন? আমরা বিপদে পড়ে এখানে আশ্রয়ের জন্য এসেছি, ভিতরে কেউ আছেন কি? আমি এভাবে বেশ কয়েকবার আওয়াজ লাগানোর পরে দেখলাম এক বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। তার হাতে ছিল একটি হ্যারিকেন। লোকটিকে দূর থেকে দেখে কোনো কিছুই সঠিকভাবে আন্দাজ করতে পারা যাচ্ছিল না।
কেবল মনে হচ্ছিল লোকটি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু ওই হ্যারিকেনের আলোতে কোনো কিছুই স্পষ্ট হচ্ছিল না। এরপরে আমি পুনরায় ওই লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আসলে আমরা এই জঙ্গলটা দেখতে এসেছিলাম, কিন্তু আবহাওয়া এত খারাপ হয়ে যায় যার দরুন এখানে আর থাকতে পারিনি। এখন এখান থেকে বাড়ি ফিরতে পারাও অসম্ভব। কাজেই আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। লোকটি ঘাড় নাড়লেন, তবুও ওনার মুখ দেখতে পেলাম না। এরপরে লোকটি ঘরের ভেতর থেকে একখানা লম্বা লাঠি নিয়ে এসে তার মুখে কাপড় বাঁধলেন। এরপরে সেটিকে আগুন ধরিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা আমার বাড়ির পিছনের দিকটায় আসুন, ওখানে একটা ছোট চালাঘর রয়েছে। এই আলোটিকে সঙ্গে রাখুন, আজকের রাতটা আপনারা ওখানেই সানন্দে কাটিয়ে দিতে পারবেন। আমার গিন্নি ও আমি এই ছোট্ট ঘরে রয়েছি, তাই আপনাদের থাকার বন্দোবস্ত করতে পারবো না। এই স্বল্প পরিসরে সেটা সম্ভব হবে না, তাই আপনাদের উদ্দেশ্যে এই ব্যবস্থাটুকু করে দিতে পারি। আমি লোকটির হাত থেকে হাত বাড়িয়ে মশালটি নিতে যাব, এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখলাম রনি ভয়তে দুরু দুরু করে কাঁপছে। ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। অন্যদিকে দেখলাম বিমলের মুখ একেবারেই শুকিয়ে গিয়েছে। সে কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে চলেছে। সে ভয়তে কাঁপতে কাঁপতে বলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে চল, শিগগিরই। এখানে আর এক মুহূর্ত নয়, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। মুকুল, মুকুল ওখান থেকে সরে যা, এক্ষুনি এখান থেকে চল, না হলে কিন্তু এবারে তুই মারা পড়বি। চল শিগগিরই। আমি এসবের কোনো কিছুই আন্দাজ করতে না পেরে ওদের সাথেই দৌড়তে শুরু করলাম। এরপরে কোনো রকমে ওই বাইকটির কাছে পৌঁছেই বিমল বাইকে স্টার্ট দিল। কিছুতেই বাইকটা প্রথম দিকে স্টার্ট নিচ্ছিল না, কিন্তু এরপরে অনেক চেষ্টা করার পর সেটি স্টার্ট নিতেই একেবারে গতি বাড়িয়ে বিমল সেটিকে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে নিয়ে যেতে শুরু করল। সেদিন আর পিছনের দিকে ফিরে তাকানোর সুযোগ কারোরই ঘটেনি। গ্রামের সীমান্তে পৌঁছে সে আমাদেরকে যা বলেছিল সেটি শুনে আমার শির দাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। সত্যি নাকি মিথ্যে এই বিষয়টি যাচাই করে দেখবার মতন পরিস্থিতি কারোর ছিল না। আমি দেখলাম বিমল থরথর করে কাঁপছে। ওইভাবেই কাঁপতে কাঁপতে সে বলল, যে লোকটি তোকে হাতে ওই মশালটি দিতে আসছিল, আমি তার মুখের দিকে তাকিয়ে দেখেছি। তোরা কেউ সেটা লক্ষ্য করতে পারিসনি। জানি না লোকটি তোর কাছে এসে গেলে কি করত। দেখলাম লোকটির চোখের মনি নেই, সেখানে রয়েছে গোলাকার দুটি গর্ত। আর তার কিছুক্ষণের মধ্যেই একটি বয়স্ক বৃদ্ধা ওনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। ওনার চোখের মনির স্থানটিতেও ওই একই রকমের একটি গোলাকার গর্ত দেখতে পেয়েছিলাম। ওরা কেউ জীবিত নেই, সকলেই মৃত। পিছনের দিকে ফিরে দেখেছিলাম ওই বাড়ি আর লোকগুলি কারোরই কোনো অস্তিত্ব নেই। কিন্তু এসব আমার নিজের অনুভূতি, এগুলি তোদের পক্ষে দেখা সম্ভব হয়নি। তোরা যদি সেখানে দাঁড়িয়ে থেকে এগুলি দেখবার চেষ্টা করতিস, তাহলে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করতো রে। আমাদেরকে আর সেখান থেকে বেঁচে ফিরে আসতে হতো না। সেই দিন রাতে এই কথাগুলি বলেই বিমল সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে ধাবিত হয়ে গিয়েছিল। এগুলিকে তার মুখের কথা হিসেবে বিশ্বাস করে নিতে বাধ্য হয়েছিলাম আমরা, কারণ এর পরে পিসেমশাইয়ের মুখে ওই জায়গাটির সম্পর্কে যে কাহিনী শুনেছিলাম, তাতে করে বিমলের মুখের কথাগুলি বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। পরের দিন সকালে পিসেমশাইকে গোটা ব্যাপারটা জানালে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। এরপরে আমাদেরকে বলেছিলেন, হ্যাঁ বলো কি হে, ওই জায়গাটিতে তোমরা রাতের বেলা গিয়েছিলে? দিনের বেলাও যেখানে মানুষ যেতে ভয় পায়, সেখানে তোমরা রাতের বেলা কিভাবে পা রাখলে আমি সেটাই কল্পনা করতে পারলাম না। আজকে আবার ঘোর অমাবস্যা ছিল, এই পরিস্থিতিতে তোমরা ওই স্থানে পা রেখেছিলে?
এটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই জায়গার ইতিহাস সম্পর্কে আমি তোমাদের কাউকে পরিষ্কারভাবে কোনোদিন জানাইনি, তবে আজকে জানাবো। অনেককাল আগে ওই স্থানটিতে ইংরেজ উপনিবেশ গড়ে উঠেছিল। ইংরেজরা আসবার পূর্ব থেকেই ওখানে বেশ কিছু আবাদি গড়ে উঠেছিল। যে গ্রামটি ওই দিকে গড়ে উঠেছিল সেটাই পরবর্তীতে পাহাড়ের এই ঢালে এসেছে। এখন আমরা যেখানে অবস্থান করছি সেটার পূর্ব অবস্থান ছিল ওই রায় দিঘির জঙ্গল। তবে সেই জায়গাটিতে জোর করে হরফ করবার জন্য ইংরেজরা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল যে করেই হোক ওই স্থানটিকে নিজের দখলে নেওয়া, ইংরেজি উপনিবেশের আওতায় নিয়ে আসা। এই কাজ একেবারেই সমীচীন ছিল না, তাই ইংরেজরা অনাবশ্যকভাবে ওই অঞ্চলের জনসাধারণের উপর লাঠি চালাতে শুরু করে। যে করেই হোক তাদের ওপর আক্রমণ হানতে থাকে, যাতে তারা বাধ্য হয়ে ওই অঞ্চল ছেড়ে বেরিয়ে যায়। বিষয়টা এতটাই কঠিন আকার ধারণ করে যে ওখানকার সাধারণ মানুষ শেষমেশ নিজেদের প্রাণ রক্ষার খাতিরে বেরিয়ে যেতে বাধ্য হয়। তারা গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরও যে ইংরেজরা তাদের রেহাই দিয়েছিলেন এমন নয়। শোনা যায় তারা যখন গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের ওপর ইংরেজরা পিছন থেকে বলপূর্বক গুলি বর্ষণ করতে থাকায় তারা অনেকেই সেখানে প্রাণ হারায়। আর যারা একটুখানি বেঁচে থাকার আশা দেখতে পেয়েছিল তাদেরও ওই আহত শরীরগুলিকে জঙ্গলের হিংস্র জন্তুদের দিকে লুইয়ে দেওয়া হয়েছিল। জন্তুরা তাদের শরীরগুলিকে ছিলে ছিলে খেয়েছিল। এর ফলে ওই শরীরগুলির আর কোনো অস্তিত্ব ছিল না। এমনটা মনে করা হয় যে এরপরে তাদের আত্মা প্রতিশোধের স্পৃহায় ওই অঞ্চলে পুনরায় ফিরে এসেছিল। কোনো ইংরেজকেই তারা জীবিত রাখেননি। ইংরেজদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওই গ্রামটি যেমন এক রাত্রির মধ্যেই ইংরেজরা উজাড় করে দিয়েছিলেন, তেমনি ইংরেজদের দেহগুলি কেউ অমন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় গ্রামের সীমান্তে পড়ে থাকতে দেখা গিয়েছিল। এখনো মনে করা হয় যে ওই অঞ্চলটি একইভাবে এই অভিশাপকে বহন করে নিয়ে চলেছে। তোমরা যেখানে কুটির দেখতে পেয়েছো সেখানে আদেও কেউ কোনো কুটিরের অস্তিত্ব থাকারই কথা নয়। তবুও তোমরা যে প্রাণে বেঁচে ফিরতে পেরেছো এটাই ঈশ্বরের অশেষ কৃপা ছিল বলেই সম্ভব হয়েছে। পিসে মশাইয়ের কাছে এই ঘটনাটি শুনবার পরে আমার পিলে চমকে গিয়েছিল। আদপেও আমি জীবিত কিনা সেটি আন্দাজ করতে পারছিলাম না। এর কয়েকদিনের মাথায় আমি ওই গ্রাম ছেড়ে পুনরায় কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কিন্তু ওই স্মৃতি আজও আমার মনকে নাড়া দিয়ে যায়। নিজের চোখে আমি যে ভয়াবহতার সম্মুখীন হয়েছিলাম তা কালক্রমেও যাতে আর কাউকে না হতে হয় তেমনটাই প্রার্থনা করব। শুনলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা গল্প রায়দিঘির হাতছানি। গল্প পাঠে আমি শুভজিৎ কর। অন্যান্য চরিত্রে গোরা, শিউলি, সৌভিক, সৌমিক, ইরফান ও প্রদ্যুৎ। পোস্টার ডিজাইনে অর্ক। সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় ফেয়ারল্যান্ড। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি। যেখানে